শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প নিশিকাব্য। পরী মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎস্না হয়েছে, চিকমিক করছে চারদিক। সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। এরকম জ্যোৎস্নায় তার মন খারাপ হয়ে যায়। বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়ার পাত চুকেছে অনেক আগে। চারদিক ভীষণ চুপচাপ। শুধু আজিজ সাপ খেলনার সুরে পরীক্ষার পড়া পড়ছে। পরীর এখন আর কিছুই করার নেই। সে একাকী উঠোনে দাঁড়িয়ে রইল। কি করছো ভাবি? পরী ঘাড় ফিরিয়ে দেখলো হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে। সে হালকা গলায় বলল, ঘুমোবে না ভাবি? ঘুমোবো, দাঁড়া একটু। কি চমৎকার জোছনা, দেখবি? আয় রুনু, তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস? ওই দেখ, জাম গাছটায় কেমন ছায়া পড়েছে। অবিকল মানুষের মতো না? হাত পা সবই আছে। উমা, তাই তো। রুনু তরল গলায় হেসে উঠল। পরি বলল, কুতলায় একটু বসবে নাকি রে রুনু? চল বসি গিয়ে। তোমার মেয়ে যদি জেগে ওঠে? বেশিক্ষণ বসবো না, আয়। কুতলাটা বাড়ি থেকে একটু দূরে। তার দুপাশে দুটি প্রকাণ্ড সিঁড়ি গাছ। জায়গাটা বড় নিরিবিলি। রুনু বলল, কেমন অন্ধকার দেখেছো ভাবি? ভয় ভয় লাগে। দূর, কিসের ভয়? বেশ হাওয়া দিচ্ছে, তাই না? হ্যাঁ। দুজনেই কুয়ার বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল। ঝিরঝিরে কেমন বাতাস বইছে। বেশ লাগছে বসে থাকতে। পরি কি মনে করে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। ভাবি, হাসছো কেন? এমনি। রাস্তায় একটু হাঁটবি নাকি? কোথায়? চল না, হাঁটতে হাঁটতে পুকুরের পাড়টায় যাই। বেশ লাগছে না জ্যোৎস্নাটা? রুনু সেই কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল, ভাবি দেখো, কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায়। সিঁড়ি গাছের নিচে কেমন ঘন অন্ধকার নেমেছে। সেখানে সাদা মতো কি যেন একটা নড়ে উঠল। কে এখানে? কথা বলে না কেন? কে? কেউ সাড়া দিল না। রুনু পরীর কাছে সরে এলো। ফিসফিস করে বলল, ভাবি, ছোট ভাইজানকে ডাক দাও। তুই দাঁড়া, আমি দেখছি। ভয় কিসের এত? সাহস দেখাতে হবে না ভাবি, তুমি ছোট ভাইজানকে ডাকো। সিঁড়ি গাছের নিচের ঘন অন্ধকার থেকে লোকটা এবার হেসে উঠল। হাসির শব্দ শুনে রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল, বড় ভাইজান এসেছে, বড় ভাইজান এসেছে। পর মুহূর্তে সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে। আনিস সুটকেস কুয়োতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো। পরী কিছুক্ষণ কথা বলতে পারল না। তার কেন জানি চোখে পানি এসে পড়ল। টুকুন ভালো আছে পরী? হ্যাঁ। আর তুমি? ভালো। অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন? তোমাদের আসতে দেখে দাঁড়ালাম। কি মনে করেছিলে, ভূত? পরী তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বুসি করল। আনিস অপ্রস্তুত হাসল। কি যে করো তুমি পরী, লজ্জা লাগে। ততক্ষণে হারিকেন হাতে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। পরী বলল, তুমি আগে যাও, সুটকেস রশিদ নিয়ে যাবেন। আনিস হাসি মুখে হাঁটতে লাগলো। বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন। তার অভ্যাসই এরকম। সে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন। কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না আর থামে না। আনিসের বাবা চেঁচিয়ে বললেন, একটা জলচুকি এনে দে না, কেউ বসুক, সবগুলি গাধা হয়েছে। রুনু, হা করে কি দেখছিস? পাখা এনে হাওয়া কর। আনিসের ছোট ভাই আজিজ বলল, খবর দিয়ে আসেন না কেন দাদা? খবর দিলে স্টেশনে থাকতাম। আনিস কিছু বলল না। জুতোর ফিতা খুলতে লাগলো। আনিসের মার কান্না এখনো থামেনি। এবার আজিজ ধমক দিল, আহ মা, তোমার ঘ্যান ঘ্যানানি থামাও। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল। সে সহজ ও স্বাভাবিক গলায় বললেন, তোর শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস? পেটের এই অসুখটা সারেনি? চিকিৎসা করছিস তো বাবা? সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যিই খারাপ হয়েছে। কণ্ঠার হাড় বেরিয়ে গেছে। গাল একদম ভেতরে ঢুকে গেছে। আনিসের বাবা বলল, স্বাস্থ্য খারাপ হবে না, মেসের খাওয়া। 5 বছর মেসে থাকলাম, জানি তো সব, বুঝলে আনিসের মা? মেসের খাওয়ার ওই একই ধারা। ওরই একটু দূরে দাঁড়িয়েছিল। আনিসের জন্য নতুন করে তার রান্না চড়াতে হবে। তবুও তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। শাশুড়ি হঠাৎই এ সময় ঝাঁঝিয়ে উঠে বললেন, ও কি বৌমা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? রান্না চাপাও গিয়ে। তার আগে আনিসকে 1 কাপ চা দাও। পরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো। রুনু এলো তার পিছু পিছু। রুনু হেসে বলল, আমি চা বানিয়ে আনছি, তুমি ভাইজানের কাছে থাকো। পরি এবার লজ্জা পেয়ে গেল। তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু। হয়েছি তো হয়েছি। তোমাকে একটা কথা বলি ভাবি। কি কথা? রুনু ইতস্তত করতে লাগলো। পরি অবাক হয়ে বলল, বল না, কি বলবি?
বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছে সেটা আমার পছন্দ না ভাবি। ভাইজানকে তুমি বুঝিয়ে বলবে, দোহাই লাগে তোমার। পরে আশ্চর্য হয়ে বলল, পছন্দ হয়নি কেন রুনু? ছেলেটা তো বেশ ভালোই, কত জায়গা জমি আছে, তার উপর স্কুলে মাস্টারি করে। করুক, আমার একটুও ভালো লাগেনি। কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে। না 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 ভাবি, তোমার পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, পায়ে পড়তে হবে না, আমি বলবো। রুনু খুশি হয়ে গেল। তুমি বড় ভালো মেয়ে ভাবি। তাই নাকি? হুম। ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে না? পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো। বলো না ভাবি, খুশি লাগছে না? হুম, লাগছে। রুনু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। থেমে বলল, ভাইজানের চাকরিটা বড় বাজে। বছরে 10টা দিনও ছুটি পায় না। গত ঈদে পর্যন্ত আসতে পারলো না। পরি কিছু বলল না। চায়ের কাপে চিনি ঢালতে লাগলো। রুনু বলল, এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি। মেসের খাওয়া দাওয়া খেয়ে শরীরের কি হাল হয়েছে দেখেছো? পরি মৃদুস্বরে বলল, 2 জায়গায় খরচ চালানো কি আর সহজ কথা? অল্প কয় টাকা পায়। যা হয়ে গেছে, নিয়ে যা রুনু। রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়ে আলাপ চলছে। বাবা বলছে ছেলে হলো তোমার ওই বিয়ে ফেল, তবে এবার প্রাইভেট দিচ্ছে, বংশটংশ খুবই ভালো। ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করে, তাকে এক ডাকেই সবাই চিনে। আনিসের মা বলছে, ছেলে দেখতে শুনতে খারাপ না, রংটা একটু মাজা। পুরুষ মানুষের ফর্সা রং কি আর ভালো লাগে? ভালো লাগে না। আনিস বলল, রুনুর পছন্দ হয়েছে তো, তার পছন্দ বলে আর আপত্তি কি? পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা খবর পেয়ে এসেছেন। তিনি বললেন, রুনুর আবার পছন্দ অপছন্দ কি, আমাদের পছন্দ নিয়ে কথা। আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো। লজ্জা পেয়ে রুনু এবার চলে এলো রান্নাঘরে। আনিসের বাবা বলল, কাল বিকেলে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি, তুই দেখ। না, কাল বিকেল পর্যন্ত থাকবো না বাবা, আজ শেষ রাতেই চলে যাব। সে কি, ছুটি নিয়ে আসেনি তো? কোম্পানি একটা কাজে পাঠিয়েছে ময়মনসিং। অনেকদিন তোমাদের দেখি না, কাজটাও হয়ে গেল সকাল সকাল, তাই আসলাম। একটা দিন থাকতে পারিস না? উহুম, কাল অফিস ধরতেই হবে। প্রাইভেট কোম্পানি, বড় ঝামেলার চাকরি। আনিস একটা নিঃশ্বাস ফেললো। সবাই কেমন চুপ হয়ে গেল হঠাৎ। 4 মাস পর এসেছে আনিস, আবার কবে আসবে কে জানে। আনিসের মা কাপা গলায় বলল, তোর বড় সাহেবকে টেলিগ্রাম করে দে না। আনিস হেসে উঠল এবার। গায়ের শার্ট খুলতে খুলতে বলল, বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি, তাহলে চাকরি নট হয়ে যাবে। গোসল করবো মা, গা কুটকুট করছে। কুয়োয় করবে, পানি তুলে দেব? পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আনিস? আছে ভাইজান, বড় বড় মৃগেল মাছ। আনিসের পিছু পিছু সবাই পুকুর পাড়ে এসে পড়ল। আনিসের বাবা মা পাড়ে বসে রইলেন। আজিজ, ভীষণ গরম লাগছে রে আজ। এই বলে আনিস সঙ্গে সঙ্গে গোসল করতে নেমে গেল। ঝুনু ঘাটের ওপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে। আনিসের সবচেয়ে ছোট বোন হচ্ছে ঝুনু, সে ঘুমিয়ে পড়েছিল। আনিস আবার ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে। সেও এসে চুপচাপ রুনুর পাশে বসে রইল। শুধু পড়ি আসেনি। 2টি চুলের রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকী। খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো। আনিসকে ঘিরে গোল হয়ে সবাই এখন গল্প করতে বসলো। উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর। এর মধ্যে কুণ্ডুলি পাকিয়ে রুনু ঘুমাচ্ছে চমৎকার চাঁদ নিয়ে, সেই সঙ্গে মিষ্টি হাওয়া। কারোরই যেন সেখান থেকে উঠতে ইচ্ছে করছে না। তবে পরীর এখনো কাজ শেষ হয়নি। সে থালা বাসন নিয়ে ধুতে গেছে ঘাটে। একসময় রুনু বলল, ভাইজান এখন ঘুমোতে যাক মা, রাত প্রায় শেষ হয়ে যেতে আর দেরি নেই। আনিসের বাবা বলল, হ্যাঁ হ্যাঁ রে, তুই ঘুমোতে যা। টুনু, তুই বৌমাকে পাঠিয়ে দে, বাসন কুসন সকালেই ধোয়া যাবে। ঘরের ভেতর হারিকেন জ্বলছিল। আনিস সলতে বাড়িয়ে দিল। তখন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। আনিস তখন চুমু খেলো তার কপালে। পরীর দিকে তাকিয়ে বলল, জ্বর নাকি টুকুনের? হুম। কবে থেকে? কাল থেকে সর্দি জ্বর। ও কিছু না, ঘাম দিচ্ছে, এখনই সেরে যাবে। আনিস এবার পরীর দিকে তাকিয়ে একটু হাসলো। পরীর লজ্জা করতে লাগলো। পরী বলল, হাসছো কেন? এমনি। পরী, তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। পরী খুশি খুশি গলায় বলল, অনেকগুলো পয়সা খরচ করলে তো, শাড়িটা পরো, দেখি কেমন লাগছে তোমায়। রুনুর জন্য একটা শাড়ি আনলে না? বেচারির একটাও ভালো শাড়ি নেই। পয়সায় কুলুলে আনতাম, আরেকবার আসার সময় নিয়ে আসবো। পরে ইতস্তত করলো। বলল, আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগছে, এটা রুনুর জন্য থাক, আরেকবার নিয়ে এসো আমার জন্য।
আনিস এবার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বেশ তবে থাক। আজ রাতটার জন্য পরও দেখি। শাড়ির ভাঁজ ভেঙে যাবে যে। রুনু মনে করবে আমার জন্য এনেছিলে, পরে তাকে দিয়েছ। আচ্ছা, তাহলে থাক। পরি লজ্জিত স্বরে বলল, বিয়ের শাড়িটা পরবো? যদি বলো তাহলে পরি। পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো। আনিস বলল, টুকুন দেখতে তোমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ, আব্বা তো তাকে ছোট্ট পরি ডাকে। আচ্ছা, টুকুনের একটা ভালো নাম রাখো না কেন? জরি রাখবো তার নাম। জরি আবার কেমন নাম? তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম, পরীর মেয়ে জরি। পরি এবার হেসে উঠল। হাসি থামিয়ে বলল, অন্যদিকে তাকিয়ে থাকো, শাড়ি বদলাবো। কি হয় অন্যদিকে তাকালে? ওহো, শুধু অসভ্যতা। আনিস এবার মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো। পরি হালকা গলায় বলল, দেখো তো কেমন লাগছে। রান্নাঘর থেকে ধূপধাপ শব্দ উঠছে। আনিস বলল, এত রাতে ধান কুটছে কেন? ধান কুটছে না, চাল ভাঙছে, তোমার জন্য পিঠা তৈরি হবে। নিশ্চয়ই রুনুর কাণ্ড। আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানলো। পরীর চোখে আবার পানি এসে পড়ল। দারুস্বরে বলল, আবার কবে আসবে? জুলাই মাসে। কতদিন থাকবে? অনেক দিন। তুমি এত রোগা হয়ে গেছো, পেটের ওই ব্যথাটা এখনো হয়? হয় মাঝে মাঝে। টুকুন কেঁদে জেগে উঠল। পরি বলল, আরো জ্বর বেড়েছে। ও টুকুন শোনা, কে এসেছে দেখো, তোমার আব্বু এসেছে। আনিস বলল, আমার কোলে একটু দাও তো পরি। আরে আরে, মেয়ের একটা দাঁত উঠেছে দেখি, এ কি কাণ্ড! ও টুকুন, ও জরি, একটু হাসো তো মা। ও সোনামণি, দেখি তোমার দাঁতটি। টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো। তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগলো। আমার জরি শোনা কথা শিখেছে নাকি পরি? হুম, মা বলতে পারে। আর পাখি দেখলে বলে ফা ফা। আনিস হু হু করে হেসে উঠল, যেন এটা একটা ভীষণ হাসির কথা। হাসি থামলে বলল, আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে, তাই না পরি? আমি কি সুন্দর নাকি? না, তুমি ভীষণ বিশ্রী। আনিস আবার হেসে উঠল। তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো। আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল এবার। ও আনিস, আনিস। জি বাবা। এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবে না বাবা। আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায়। পরি কোনো কথা বলল না। আনিস বাইরে বেরিয়ে দেখলো চাঁদ হেলে পড়েছে। জ্যোৎস্না এবার ফিকে হয়ে এসেছে। বিদায়ের আয়োজন শুরু হলো। ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো। সে হঠাৎ করে বলে ফেলল, ভাবি আজ বিয়ের শাড়ি পরেছে কেন? কেউ তার কথায় কোনো জবাব দিল না। মানুষের সুখে দুঃখের সাথী হয় আকাশের চাঁদ। পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জ্যোৎস্না লুকিয়ে ফেলল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস। শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই মিস না হয়। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান, যেটি আমি পাঠ করতে পারি। আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।